গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, আজকে এই ক্লাসটা তোমাদের সাম্প্রতিক ঘটনার ওপরে পুরোপুরি। এখানে আমরা যে জিকেগুলো পড়বো বা যে স্ট্যাটিক জিকের আপডেটগুলো দেখবো, এগুলো সবকটা সাম্প্রতিক ঘটনার ওপর বেশ করে সাম্প্রতিক ঘটনার ভিত্তিতে আমরা করব। যেমন আমরা রিসেন্টলি কিছুদিন আগে দেখেছি সম্প্রতি খবরে আসা সুখনা হ্রদ। তো এই ধরনের জিনিসগুলো যেগুলো তোমাদের জেনারেল স্টাডিজ মানে ভারতের ভূগোল, ইতিহাস, ভারতের সংবিধান, এই সমস্ত কিছুর সাথে জড়িত, এবং প্রতিদিন সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের যেগুলো আমি আপডেট করি সেখান থেকে কিছু প্রশ্ন তোমাদের আমি এখানে ক্লাসগুলো করাবো। এটা তোমাদের কিন্তু আপকামিং রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি, এসএসসি জিডি এমটিএস, সিএইচএসএল, সিজিএল, ডাব্লিউবিসিএস এবং ডাব্লিউবিপি কেপি পরীক্ষাও যারা যারা দিচ্ছ সবার জন্য ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, এটা কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস না, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যেসব প্রশ্নগুলো তোমাদের এখন ট্রেন্ড হয়েছে, যে প্যাটার্নের প্রশ্ন তোমাদের আসছে, সেই প্যাটার্নের প্রশ্নগুলো এই ক্লাসগুলোতে আলোচনা করা হবে। তো এটা সাম্প্রতিক টাটকা জিকে বলে তোমাদের একটা প্লেলিস্টের নাম থাকবে। এই টাটকা জিকে তোমরা এই প্লেলিস্টে সমস্ত ক্লাসগুলো পাবে। এটা আমি তোমাদের রেগুলার করাবো না, মাঝে মাঝে আপডেট করব, কেমন? পিএসসি ক্লার্কশিপের মেনের রিসেন্টলি ডেসক্রিপটিভ ব্যাচ স্টার্ট হয়েছে। তোমরা এই নাম্বারে যোগাযোগ করে জেনে জয়েন করে যাও। 17 ডিসেম্বর পর্যন্ত তোমাদের বিশেষ কিছু অফার রয়েছে। দেখো, যেমন প্রথম প্রশ্নটা, নরেন্দ্র মোদী ছাড়াও সংবিধান জারি হওয়ার পর 3বার ভারতের প্রধানমন্ত্রী কে হয়েছিলেন? পরপর 3বার ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন নরেন্দ্র মোদী ছাড়াও? নরেন্দ্র মোদী তো হয়েইছেন। নরেন্দ্র মোদী ছাড়াও সংবিধান জারি হওয়ার পর পরপর 3বার ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন কে? জওহরলাল নেহেরু। নরেন্দ্র মোদী ভারতের প্রথম প্রধানমন্ত্রী। পণ্ডিত জওহরলাল নেহেরুর সংবিধান কার্যকর হওয়ার পর টানা তৃতীয়বার এর জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার রেকর্ডের সমান। অর্থাৎ পণ্ডিত জওহরলাল নেহেরুও হবে আমাদের, আমাদের নরেন্দ্র মোদীও হবে। পণ্ডিত নেহেরু 15ই আগস্ট 1947-এ ভারতের স্বাধীনতা লাভের সাথে সাথে প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারপরে 1951-52 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে জওহরলাল নেহেরু প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, এবং দ্বিতীয় লোকসভায় 1957-62 সেখানেও কংগ্রেস পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, এবং 1957 সালে তিনি আবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। আবার তৃতীয় লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ফলে 1962 সালেও তিনি আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাহলে নরেন্দ্র মোদীর মতো পণ্ডিত জওহরলাল নেহেরু পরপর 3বার প্রধানমন্ত্রী কিন্তু হয়েছেন। তারপরে ভারতীয় অ্যাথলেট নীরাজ চোপড়া টোকিও অলিম্পিক জিতেছিলেন। ইনি কোন খেলার সাথে জড়িত? নীরাজ চোপড়া কোন খেলার সাথে জড়িত? জ্যাভলিন নিক্ষেপকারী, জ্যাভলিনের সাথে জড়িত। সম্প্রতি উদ্বোধন করা ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু অটল সেতু কোন শহরে রয়েছে? এটা রয়েছে কোথায়? মুম্বাই। প্রকল্প টাইগারের অধীনে ভারতের মধ্যপ্রদেশে রাজ্যে সর্বাধিক সংখ্যক টাইগার রিজার্ভ রয়েছে। তো এই প্রকল্প টাইগার কত সালে চালু হয়েছিল? 1973 সালের 1 এপ্রিল চালু হয়েছিল প্রকল্প টাইগার। মধ্যপ্রদেশে 8টা বাঘ সংরক্ষণাগার যেগুলো রয়েছে রিসেন্টলি ভালোভাবে দেখে নাও: রাতাপানি, কানহা, পেঞ্চ, বান্ধবগড়, সাতপুরা, বীরাঙ্গনা দুর্গাবতী, পান্না, সঞ্জয় দুবরি। আর আমাদের ভারতে এই টাইগার রিজার্ভ এর অধীনে, প্রকল্প টাইগারের অধীনে দেশে 57টা তো মোট টাইগার রিজার্ভ আছে। সম্প্রতি ইসরো দ্বারা চালু করা ভারতের প্রথম এক্স রে পোলারিমিটার স্যাটেলাইটের নাম কি? এক্সপোস্যাট। ইসরো এটা চালু করেছে, পুরো নাম এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট। ব্রিক্স সদস্যপদ থেকে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা দেশটাকে প্রত্যাহার করে নিয়েছে। এই ব্রিক্সের বি মানে কোন দেশকে বোঝায়? ব্রাজিল। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, সাউথ আফ্রিকা মানে হচ্ছে আমাদের ব্রিক্স। আগে যখন দক্ষিণ আফ্রিকা যুক্ত হয়নি তখন এটা ব্রিক ছিল। শেষ সদস্য সাউথ আফ্রিকা, মানে এখানে সাউথ আফ্রিকা যোগ হওয়ার পর আর কি 2010 সালে এটা ব্রিক্স হয়। কোন শিখ গুরুর 4 পুত্রের মৃত্যুর স্মরণে প্রতি বছর 26শে ডিসেম্বর বীর বাল দিবস পালন করা হয়?
বীর বাল দিবস পালন করা হয় গুরু গোবিন্দ সিংয়ের স্মরণে, মৃত্যুর স্মরণে। ভারতের ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ফিলিপ নয়েস। কোন দেশের পরিচালক ফিলিপ নয়েস? অস্ট্রেলিয়ার পরিচালক। ফিলিপ নয়েস সল্ট, প্যাট্রিয়ট গেমস, দ্য বোন কালেক্টর এই ধরনের চলচ্চিত্রগুলোর জন্য বিখ্যাত। এবং মাইকেল গ্রেসি পরিচালিত ব্রিটিশ পপ গায়ক রবি উইলিয়ামস। রবি উইলিয়ামস কোথাকার পপ গায়ক? ব্রিটিশ পপ গায়ক। তো এনার একটা আধা আত্মজীবনীমূলক চলচ্চিত্রর নাম হচ্ছে বেটার ম্যান, যেটা পরিচালনা করেছিলেন মাইকেল গ্রেসি। সেটা এই এশিয়া প্রিমিয়ামের মাধ্যমে, এইটার এশিয়া প্রিমিয়ারের মাধ্যমে IFFI 2024টা শুরু হয়েছিল, মানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, এটা শুরু হয়েছিল। তো সে কারণে এইটা আমাদেরকে কিন্তু মনে রাখা উচিত আর কি। ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া ২০ নভেম্বর থেকে ২৮শে নভেম্বর হয়েছিল। কোথায় হয়েছিল সেটা ইম্পর্টেন্ট, গোয়াতে হয়েছিল। 2026 সালের কমনওয়েলথ গেমস গ্লাসগোতে অনুষ্ঠিত হবে। সাধারণত কতদিনের ব্যবধানে এই কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়? কমনওয়েলথ গেমস 4 বছর ছাড়া ছাড়া অনুষ্ঠিত হয়। কমনওয়েলথ গেমকে আগে ব্রিটিশ এম্পায়ার গেম বলা হতো। এই কয়েকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, নোট করে রাখো। 4 বছর ছাড়া ছাড়া এটা হয়। প্রথম যেটা হয়েছিল 1930 সালে কানাডার হ্যামিল্টনে, প্রথম কমনওয়েলথ গেম। আর কমনওয়েলথ গেমে যোগদানকারী সর্বশেষ দেশ ছিল 2009 সালে যুক্ত হয়েছিল রুয়ান্ডা। আর বার্মিংহামে 2022-এর কমনওয়েলথ গেমটা হয়েছিল। রমেশ আর 2026-এ গ্লাসগোতে হবে। 2026-এ কোথায় হবে? গ্লাসগোতে। রমেশবাবু প্রজ্ঞানন্দ একজন বিখ্যাত ভারতীয়, ইনি তো প্রায়ই নিউজে থাকেন। রমেশবাবু প্রজ্ঞানন্দ, ইনি একজন দাবা খেলোয়াড়। 1976 সালে ভারতে প্রথম মহিলাদের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1976 সালে ভারতে প্রথম মহিলাদের আন্তর্জাতিক, দেখো এটা হয়েছিল ব্যাঙ্গালোরে, চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। ম্যাচটা ভারত আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হয়েছিল। এনগাদা উৎসব, যেটা সম্প্রতি খবরে দেখা গেছে, কোন উপজাতি পালন করে? রেংমা উপজাতি। এনগাদা উৎসবটা একটা কৃষিভিত্তিক উদযাপন। বছরের ফসল কাটার সময়, ফসল কাটার সমাপ্তি চিহ্নিত করতে এটা পালন করে এনগাদা উৎসব। রেংমা উপজাতি। নিম্নে উল্লিখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না? হরগোবিন্দ খুরানার কলকাতার সাথে কোনো যোগাযোগ ছিল না। দেখো এখানে মাদার টেরেসা 1979 সালে নোবেল শান্তি পুরস্কার পান। সিভি রমন 1930 সালে রমন এফেক্ট হিসাবে পরিচিত আলোর বিক্ষেপণের বিষয়ে কাজ করার জন্য পান পদার্থবিজ্ঞানে নোবেল। অভিজিৎ ব্যানার্জি সম্প্রতি 2019 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। আর হরগোবিন্দ খুরানা ইন্দো আমেরিকান বিজ্ঞানী, যিনি 1968 সালে চিকিৎসা বা ঔষধে নোবেল পুরস্কার পান। আবুজা শহর সম্প্রতি, বর্তমানে সংবাদে ছিল অ্যাকচুয়ালি আর কি, সম্প্রতি সংবাদে ছিল, এটা কোন দেশের রাজধানী? আবুজা শহরটা সম্প্রতি সংবাদে ছিল। তো এটা নাইজেরিয়ার রাজধানী। প্রধানমন্ত্রী 2024 সালে 16 আর 17 নভেম্বর এই আফ্রিকার নাইজেরিয়াতে দুদিনের জন্য সফর করেছিলেন। নিচে উল্লেখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয়? বন্দর আব্বাস, এটা পাকিস্তানে নয়, ইরানে রয়েছে। এটাও রিসেন্টলি নিউজে ছিল। 2016 সালে রিও অলিম্পিকে ভারতের পতাকাবাহী অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত? তিনি শুটিংয়ের সাথে যুক্ত। 2008-এর বেইজিং অলিম্পিকে ব্যক্তিগত স্বর্ণপদক জিতে ইতিহাস তৈরি করেছিলেন। এবং 2024 সালের প্যারিস অলিম্পিকে ইনি মশাল বহনকারী ছিলেন, অভিনব বিন্দ্রা। তো সে কারণে এটা আমাদেরকে একটু মনে রাখা উচিত। স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিসের উচ্চতা কত? স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিসের উচ্চতা হচ্ছে 206 ফুট। টোটাল উচ্চতা 206 ফুট, পাদদেশ 81 ফুট, আর তার উপর 125 ফুট মূর্তি আছে। টোটাল 404 কোটি টাকা ব্যয় করে এটা নির্মিত হয়েছে। সম্প্রতি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হয়েছিল অযোধ্যা মন্দিরে। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? সরয়ূ নদীর তীরে রয়েছে অযোধ্যা। এর উৎপত্তি হচ্ছে উত্তরাখণ্ডের নন্দাকোট পর্বত। সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রথম সংবিধান জাদুঘর উদ্বোধন করা হয়েছে? OP জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি।
সম্প্রতি খবরে আসা সুখনা লেকটি কোন শহরে অবস্থিত? এটা একটা হ্রদ, এটা রয়েছে কোথায়? চণ্ডীগড়ে। কেন্দ্রীয় পরিবেশ, বন আর জলবায়ু পরিবর্তন মন্ত্রক সম্প্রতি হরিয়ানার পাশের এইরকম একটা সুখনা বন্যপ্রাণী অভয়ারণ্যের আশেপাশে 1 কিলোমিটার থেকে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত একটা এলাকাকে ইকো সেন্সিটিভ জোন হিসাবে চিহ্নিত করার জন্য একটা বিজ্ঞপ্তি জারি করেছে। এটা একটা কৃত্রিম হ্রদ, চণ্ডীগড়ে রয়েছে। আর এই পয়েন্টটাও এর সাথে সাথে নোট করে রাখো, দেখো 2022 সালের জুনে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সারা দেশের প্রতিটা সংরক্ষিত বন, জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্যে তাদের সীমানা থেকে শুরু করে ন্যূনতম 1 কিলোমিটারের একটা বাধ্যতামূলক ইকো সংবেদনশীল অঞ্চল থাকা উচিত। তো সেটাই কৃত্রিম হ্রদটাকে করা হয়েছে সুখনা লেক। কে সঞ্জয় মূর্তি দেশের নতুন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন? কে সঞ্জয় মূর্তি? ভারতের সংবিধানের কত নম্বর ধারা অনুসারে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদটা গঠিত হয়? এটা হয় 148 নম্বর ধারা অনুযায়ী। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সঞ্জয় মূর্তি 15তম, টার্ম 6 বছর, অবসরের বয়স 65 বছর। 148 নম্বর ধারাতে এই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কথা বলা হয়েছে। ভারতের রাষ্ট্রপতি ক্যাগকে নিয়োগ করে, রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করেন ক্যাগকে এবং রাষ্ট্রপতির কাছে ক্যাগ তার রিপোর্ট পেশ করে। 2024 সালে মেন্স ব্যালন ডিয়র জিতেছেন রড্রি। এটা কোন খেলার সাথে যুক্ত? এটা অবশ্যই ফুটবলের সাথে যুক্ত। রড্রি হচ্ছেন দ্বিতীয় স্প্যানিশ ফুটবলার। দীপাবলির সময় কোন রাজ্যে বালি পাদ্দামি উৎসব পালন করা হয়? বালি পাদ্দামি উৎসব এটা কোথায় করা হয়? কর্ণাটকে। এটা রাজা বালির উদার শাসন আর তার ভক্তি সম্মান করার জন্য পালন করা হয়, যেটা সমৃদ্ধি এবং কল্যাণের প্রতীক। 2024 ব্রিক্স শীর্ষ সম্মেলনটা রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হয়েছে। তো এই ব্রিক্সটা কি? ব্রিক্স রাষ্ট্রসমূহের একটা গোষ্ঠী। তোমাদের বোধহয় ফুড এসআই পরীক্ষাতে এরকমভাবে এসেছিল। লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে কন্নড় শর্ট ফিল্ম সানফ্লাওয়ার্স ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স টু নো অস্কার 2025 স্থান পেয়েছে। এই ছবিটার পরিচালককে? এই ছবিটার পরিচালক হচ্ছেন চিদানন্দ এস নায়েক। ইউআইডিআই এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অমিত আগরওয়াল। ইউডিআই এর সম্পূর্ণ নাম কি? এটা রিসেন্টলি নিযুক্ত হয়েছেন। এর সম্পূর্ণ নাম ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এর হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ দিল্লিতে আছে। আর এটা প্রতিষ্ঠিত হয় 28শে জানুয়ারি 2009। ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না? দেখো, প্রণব মুখোপাধ্যায় কিন্তু কখনো রেল মন্ত্রকে ছিলেন না। ইনি আমাদের ভারতের 13তম রাষ্ট্রপতি এবং পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় জন্মগ্রহণ করেন। ভারতরত্ন পেয়েছিলেন 2019-এ, পদ্মবিভূষণ পেয়েছিলেন 2008-এ। বিশ্ব এইডস দিবস পালিত হয় 1 ডিসেম্বরে। এইডস কি ঘটিত রোগ? এইডস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এবং 2024-এটার থিম কি ছিল? কালেকটিভ অ্যাকশন, সাস্টেন অ্যান্ড অ্যাক্সিলারেট এইচআইভি প্রোগ্রেস। 38তম লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোজ বাজপেয়ী অভিনীত দ্য ফেবল সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে। এই ছবিটার পরিচালককে? দ্য ফেবলের পরিচালক রাম রেড্ডি। সম্প্রতি ওড়িশা রাজ্যের উপকূলীয় গ্রামগুলোকে ইউনেস্কো সুনামি রেডি হিসাবে স্বীকৃতি দিয়েছে। তো এই ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে রয়েছে। এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিস। ফুল ফর্ম ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। গঠন হয়েছিল 1945-এ। 193টা সদস্য দেশ, তার মধ্যে 12টা সহযোগী সদস্য। হেড অদ্রে আজুলে। প্যারিসে ইউনেস্কোর আন্তর্জাতিক শিক্ষা পরিকল্পনা ইনস্টিটিউটটা রয়েছে। প্রথম বোডোল্যান্ড মহোৎসব নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। প্রধানত বোডো ভাষায় কথা বলা হয় কোন রাজ্যে? দেখো, এখানে এটা হয়েছে নিউ দিল্লিতে, কিন্তু এই উৎসবটা এই বোডো এর সাথে যেটা যুক্ত আছে, এটা কিন্তু বোডো ভাষায় কথা বলা হয় আসামে। তো এটা নিউ দিল্লিতে হয়েছে। প্রশ্নতে আসলে হঠাৎ করে তোমরা আসামে হয়তো করে দেবে যদি অপশানে থাকে, কিন্তু হয়েছে এটা নিউ দিল্লিতে, খেয়াল রাখবে। 2024 সালের 1 ডিসেম্বর নাগাল্যান্ড তার 62তম রাজ্য দিবস হিসাবে পালন করে। 1 ডিসেম্বর 1963 সালে এটা ভারতের ইউনিয়নের ড্যাশ রাজ্য হয়েছিল। কততম রাজ্য হয়েছিল? 16তম রাজ্য হয়েছিল।
তো এরকমই আমি কিছু জিকে তোমাদের আরও আপডেট করার চেষ্টা করবো। এগুলো রিসেন্ট আমি কিছু জিকে দিয়েছি, যাতে তোমরা আমি অ্যাকচুয়ালি কোন জিনিসটা তোমাদের করাতে চাইছি তোমরা বুঝতে পারো। এবং আমি এইটার যে সিরিজ, এটার নাম ওটাই রাখবো যে টাটকা জিকে। এবং টাটকা জিকে সিরিজে তোমাদের আমি এইগুলো আস্তে আস্তে একটা একটা করে রিভাইজ করাবো। এই ধরনের প্রশ্ন যেগুলো তোমাদের এসএসসি, এমটিএস, জিডি, সিএইচএসএল, সিজিএল বা রেলওয়ে এনটিপিসি অথবা ডাব্লিউবিসিএস, কারেন্ট অ্যাফেয়ার্স মানেই এখন এই ধরনের প্রশ্নগুলো আসছে। সুতরাং এই ধরনের প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো এইভাবে। আর আমি এগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো করাই প্রতিদিন সকাল 6টায়, ওখানে এগুলো রেগুলারই আলোচনা হয়। তো যারা যারা সিএটা ফলো করো না, প্রতিদিন চেষ্টা করো প্র্যাকটিস করার, তাহলে আশা করি যে জিকেগুলো নিয়ে তোমাদের প্রবলেম হয় এবং পরীক্ষার সময় বই পড়ে অনেক পড়ে যাওয়ার পরও সেই জিকেগুলো তোমরা উত্তর করতে পারো না, আশা করি এই ক্লাসগুলো করলে তোমরা ওই জিকেগুলো কিন্তু কভার করতে পারবে। যাই হোক, নেক্সট ক্লাসে কথা হচ্ছে আবার সন্ধ্যাবেলা 7টার সময়। আজকে টেলিগ্রামে আমি লিঙ্ক শেয়ার করে দেবো, ওখানে সবাই জয়েন করে নিও। এবং যদি কোর্স রিলেটেড বা পিডিএফ রিলেটেড বা টেস্ট সিরিজ রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও, ওখানে হেল্প চ্যাট সেকশন আছে, সেখানেও জানাতে পারো, অথবা এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপ অথবা কল করে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে। ইউজফুল বলে মনে হলে অবশ্যই কিন্তু সবাই লাইক করে যাও ভিডিওটা।